পাহাড় আমাদের অনেকের কাছেই স্বপ্নের হাতছানি। পাহাড় চূড়ার আকর্ষণে অনেকেই সেদিকে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছনো মানেই যে শুধু জয় তা কিন্তু নয়। অনেক সময় এই আকর্ষণ বা এই নেশাই এগিয়ে নিয়ে যেতে পারে চূড়ান্ত পরিণতির দিকে। সম্প্রতি পর্বতারোহী সুব্রত ঘোষের মর্মান্তিক পরিণতি তারই দৃষ্টান্ত। বাঙালি এই শিক্ষক শুধু যে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন এমন কিন্তু নয়, তিনি আমাদের সবার মনে জায়গা করে নিয়েছিলেন তার অদম্য সাহস, লড়াই আর নির্ভীক অভিযানের গল্প দিয়ে। তার শিখর জয়ের পরেই ফিরে আসার পথে থেমে গেল তার নিঃশ্বাস। তারই আরেকজন সঙ্গী, তিনিও বেশ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। অবশেষে এটাই স্বস্তি যে তিনি ফিরে আসতে পারছেন নিজের বাড়িতে। ফিরলেন না সুব্রত বাবু। এই ঘটনার অভিঘাতে আমরা যে শুধু শোকস্তব্ধ এমন কিন্তু নয়, বরং আমাদেরকে নতুনভাবে ভাবিয়ে তুলেছে। মনের মধ্যে অনেক প্রশ্ন জমা হয়ে রয়েছে। আজ আমার সঙ্গে রয়েছেন আরও একজন শিক্ষক, তিনি পাহাড় প্রেমীও বটে, আর তার ক্যামেরাবন্দি নানান বিষয় বিভিন্ন মহলে নানাভাবে প্রশংসিত হয়েছে। সুব্রত ঘোষের শিখর জয়, তার মর্মান্তিক পরিণতি আমাদেরকে যেভাবে নাড়িয়ে দিয়েছে, সেই প্রেক্ষাপটে আমরা শুনব অনিন্দ্য ফণীর অভিজ্ঞতা ও ভাবনার কথা, জেনে নেব কিছু প্রয়োজনীয় পরামর্শ। নমস্কার। আচ্ছা অনিন্দ্য, আমি আপনাকে যতটুকু চিনি, আপনি পাহাড়ের নানান অলিগলি সম্পর্কে আপনার অসম্ভব আগ্রহ রয়েছে। তো আপনার সেই আগ্রহের শুরুটা একটু জানতে চাই। বিষয়টা হচ্ছে, প্রথমে তো ছবি তোলা শুরু করি, যেমন সবাই যায় দীঘা, পুরী, দার্জিলিং। যেতে যেতে একদিন মনে হলো যে পাহাড়ে যদি একদিনের হাঁটা যায়, দুদিনের হাঁটা যায়। সেই করতে গিয়ে প্রথম নেশা জাগলো যখন বরফ ঢাকা শৃঙ্গগুলো আরো কাছে দেখতে পাওয়া গেল। বরফ ঢাকা শৃঙ্গ নেশার মতো, যত কাছে যাওয়া যায় তত দূরে চলে যায় আর তত কাছে যাওয়ার ইচ্ছা জাগে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কোনো টিমে যুক্ত হতে গেলে সাধারণত নতুন সদস্যদের কোনো টিম সহজে যুক্ত করে না। আর তাছাড়া একটা ট্রেনিংও দরকার হয়, দুটোর কোনোটাই ছিল না। নতুন টিমেও যুক্ত হওয়ার সুযোগ তেমনভাবে ছিল না, ট্রেনিংও ছিল না। তারপরে একদিন ঠিক করলাম এত ভাবনা চিন্তার দরকার নেই, হাঁটতে 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 শেখা শুরু করলাম। যেদিন টেন্ট টাঙালাম সেদিনই প্রথম টেন্ট সাজানো শিখলাম। হাঁটতে হাঁটতে কীভাবে ট্রেকিং করতে হয়, কীভাবে ব্যাগ গুছাতে হয়, ঠকে ধাক্কা খেয়ে, বিভিন্ন সময় গাইডের কাছ থেকে শিখে, বিভিন্ন সময় অন্যান্য ট্রেকিং সহযোগীদের কাছ থেকে শিখেই হাঁটতে শুরু করা। বড় টিমে কখনোই হাঁটিনি, 2-3 জন মিলেই সবসময় ট্রেক তৈরি করেছি এবং সেভাবেই শুরু করেছিলাম। তার মানে যতটা বুঝলাম, মানে সেই হিসেব মতো কোনো ফর্মাল ট্রেকিং যেটা আমরা শিখি, ট্রেকিং এর যে ট্রেনিং, সেরকম আপনার কিছু নেই? না, তবে অবশ্যই আমি আশা করব প্রত্যেকের এই ট্রেনিংটা থাকা উচিত। আমার সুযোগ ছিল না 1 মাসের মাউন্টেনিং ইনস্টিটিউটে গিয়ে ট্রেনিং নেওয়ার, কিন্তু কোনো কিছুর শিক্ষা প্রপারলি শিক্ষিত হয়ে যাওয়ার মধ্যে আলাদা একটা সুবিধা থাকে। ঠকে শেখার মধ্যে অনেক অসুবিধা থাকে এবং বিপদ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। আমি তাই সবাইকে, যারা যেতে চায় তাদেরকে প্রত্যেককেই একটি বেসিক ট্রেনিংয়ে যেতে বলি, যাতে হচ্ছে এই সমস্ত কিছু আগে থেকে শিখেই যাওয়া উচিত, না হলে ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর। আচ্ছা অনিন্দ্য, এই শিক্ষকতা আর ট্রেকিং, এই দুটো কি করে আপনি একসাথে ম্যানেজ করছেন বা চালাচ্ছেন? প্রথমত হচ্ছে, যখন আমি শিক্ষক স্কুলের শিক্ষক ছিলাম না, তখনও ট্রেকিং করতাম। হ্যাঁ, আমি তখন প্রচুর ছাত্র পড়াতাম, ছাত্ররা পড়তো, তার মধ্যেই সময় জোগাড় করে করতাম। শিক্ষকতা শুরু করতেও সময় বের করে করতাম। বছরে 1-2 ট্রেক করাই যায়।
যদি পাহাড়ে নেশা থাকে আর পাহাড় ডাকে, তাহলে কোনো কিছুই আটকে রাখা যায় না, অবশ্যই পাহাড় টেনে নিয়ে যাবে। আচ্ছা, একটু যে রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল, পর্বতারোহী সুব্রত ঘোষের এই এভারেস্ট জয় এবং তারপরে মৃত্যুর তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা, বিষয়টা দুঃখজনক। প্রত্যেক বছরই এরকম বহু বিখ্যাত এবং আমাদের অত্যন্ত প্রিয় মাউন্টেনিয়ারিং মানুষজন যারা পাহাড়ে ট্রেক করেন, তারা আমাদের থেকে চলে যান, পাহাড় তাদের পুরোপুরি ডেকে নেয়। এটা প্রত্যেক বছর যুগে যুগে হয়ে এসেছে। তার অসংখ্য কারণের মধ্যে যেমন পাহাড়ের ঝড়, আবহাওয়া পরিবর্তন ছাড়াও আমাদের আরেকটি কারণ আছে, যেটা নিয়ে আমরা এই ক্ষেত্রে বারবারই আলোচনা এসছে, সেটা হচ্ছে হাই অল্টিটিউড সিকনেস। পাহাড়ে গেলে আমরা যখন প্রথমে 10,000 ফিটে উঠলাম, আমরা ভালো লাগলো, দারুণ লাগলো, তারপরে আমাদের টার্গেট থাকে 12,000 ফিটে উঠব। কারণ এটাকেই বলা হয় হচ্ছে ভালো লাগা, আরো ভালোবাসা, আরো নেশা, আরো দূরে যাওয়া। এই নেশাটা ক্রমাগত, যে প্রথমবার নর্দার্ন রিজিয়ন দিয়ে এভারেস্টে ওঠে, সে চেষ্টা করে সাউদার্ন ফেস দিয়ে উঠতে, তারপরে সে চেষ্টা করে উইন্টারে যেতে। এইখানেই আমরা বুঝতে পারি না যে কোথায় থামাটা দরকার। এই থামাটা না জানাটাই সমস্যা। সেটা হাই অল্টিটিউড সিকনেসের ক্ষেত্রেও সত্যি, প্ল্যানিং এর সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সত্যি, আবহাওয়া পরিবর্তনে আমরা যাব কিনা সেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সত্যি। তাই সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা কখনোই যেন আমাদের নেশা সেটাকে অতিক্রম না করতে পারে। তার মানে আপনি যেটা বলছেন যে মানসিক, মানে একটা তো শারীরিক সক্ষমতার দরকার অবশ্যই, আর সেই সঙ্গে একটা মানসিক প্রস্তুতি বা সেই চিন্তা ভাবনা করা, সেই পরিবেশ বুঝে নিয়ে এগোনো, সেই দরকার, সেই ব্যাপারটাও খুব দরকার। 100% সত্যি। যেমন ধরুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, যে সকালবেলা যখন আপনি বেরোচ্ছেন ট্রেক করতে, তখন গাইড আপনাকে বললো যে আজকে আপনাকে 10 কিলোমিটার হাঁটতে হবে। দেখা যাবে যে আপনি 10 কিলোমিটার হাঁটতে গিয়ে যখন পৌঁছলেন, তখন আপনার যে কষ্ট হলো, সেই কষ্টটা যদি সকালে গাইড বলতো আপনাকে 18 কিলোমিটার হাঁটতে হবে, আপনার একই কষ্ট হতো। কারণ আপনার মানসিক প্রস্তুতিটা কত কিলোমিটারে সকালবেলায় আপনি জেনে হাঁটা শুরু করেছেন। এই 10 কিলোমিটারের জায়গায় আপনাকে যদি বলা হতো না আজকে এখানে থাকা যাবে না, এখানে টেন্ট পিচিং সম্ভব নয়, আপনি আরো 2 কিলোমিটার এগিয়ে গেলে টেন্ট পিচিং সম্ভব, দেখবেন প্রচন্ড কষ্ট হচ্ছে, ভয়ানক কষ্ট হচ্ছে। এই কষ্টটার জন্য হচ্ছে আমাদের মানসিক প্রস্তুতিটা অত্যন্ত জরুরি। এবং আমরা ট্রেকিংয়ে যাওয়ার আগে শারীরিক প্রস্তুতির সঙ্গে মানসিকভাবে প্রস্তুত হতে চাই। এবং যেখানে বড় টিমে যাওয়া হয়, সেখানে যিনি নেতৃত্ব দেন, তার সাথে বাকি টিমের যারা মেম্বার, তাদের সাথে একটা মানসিক নৈকট্য তৈরি হওয়া জরুরি। কে নেতৃত্ব দেবে, কারা তার কথা শুনে চলবে, সেটা খুব জানা জরুরি। কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ট্রেক হতো, তাহলে ট্রেকে বিপদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ যিনি অভিজ্ঞ এবং যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার সিদ্ধান্ত সবসময় মেনে নেওয়া উচিত। পাহাড়ে গিয়ে কখনো ভয় পেয়েছেন? বহুবার। প্রথম কথা, পাহাড়ে এবং সমুদ্র দুটো ক্ষেত্রে আমি কখনোই আলাদা করি না। এই যে দার্জিলিং গিয়ে আপনি পাহাড় দেখছেন, কাঞ্চনজঙ্ঘা দেখছেন, এটাকে আমি ঠিক পাহাড় বলে মনে করি না। যখন আপনি এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে 360 ডিগ্রিতেই আপনি বরফ ঢাকা শৃঙ্গ দেখছেন, তখন আপনি বুঝবেন পাহাড় আর সমুদ্রের মধ্যে কোনো ফারাক নেই। এটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। এই মুহূর্তে সেটা দারুণ, পর মুহূর্তে সেটা ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। একই দিনে সকালবেলা যেটা আপনার দারুণ লেগেছিল, সেই জায়গায় বিকালবেলা মৃত্যু ফাঁদ তৈরি হতে পারে। এমন কোনো পর্বতারোহী নেই যে ভয় পায়নি, কারণ ভয় অতিক্রম করেই জয়টা অপেক্ষা করে। তাই ভয় সবাই পেয়েছে, আমিও পেয়েছি। একটা অভিজ্ঞতার কথা একটু শুনি আপনার। সেই বিষয় বললে অনেক ক্ষেত্রে অনেক উদাহরণ আছে। যেমন আমি একটা ছোট্ট সাধারণ উদাহরণ দিই। সেটা হচ্ছে আমি গোচালা ট্রেক করছিলাম, তা শোকা বলে একটা জায়গায়, সেখানে আমার টেন্ট পিচিং করা হয়েছিল। সেদিনকে হচ্ছে আর কেউ টেন্ট পিচ করেনি, আমরাই টেন্ট পিচ করেছিলাম। তা রাত্রি হয়ে যায়, জেনারেলি সন্ধ্যের মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায়, সন্ধ্যের মধ্যে খাওয়া দাওয়া হয়ে শুয়ে পড়া হয়েছে। রাত্রি যখন গভীর, তখন হঠাৎ মনে হচ্ছে টেন্টের চারিদিকে কেউ হেঁটে বেড়াচ্ছে। তা আমরা সবাই চাঁদের পাহাড় পরে বড় হওয়া ছেলেপিলে, আমাদের তো বাইরে কেউ হেঁটে চড়ে বেড়ালেই আমাদের বুনিপ বলে মনে হয়, আমাদেরও তাই মনে হয়েছিল। রাত্রে প্রচন্ড ভয়ে আমরা না টেন্ট থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি কি হচ্ছে।
না হচ্ছে টেন্টে ঘুমোতে পারছি। তা প্রচন্ড ভয়টা পেয়ে শেষে ঠিক করা হলো, যাই হোক, ভূত হোক মুনিপ হোক যাই হোক, আমরা বেরিয়ে যাব এবং যা হয় হবে বলে যখন লাফ দিয়ে দরজা খুলে বেরিয়ে এলাম, তখন দেখলাম চাঁদের আলো চারিদিক ভরে গেছে। দূরে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ চাঁদের আলোয় চকচক করছে। আর একটা বিরাট জায়ান্ট স্কুইরেল আমাদের সম্ভবত খাবারের গন্ধ পেয়ে টেন্টের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তা এরকম ভয় সবসময় থাকে, কিন্তু ভয় পেয়ে পিছিয়ে না আসলে দেখা যাবে ভয়ের পরে ওই সুন্দর ব্যাপারটা অপেক্ষা করছে আপনার জন্য। তাই ভয় তো সবসময় পাওয়ার ব্যাপার থাকে। বেশ মানে মজার, আবার একটু ভয়ের তো বটেই। আচ্ছা, আপনার শুরুটা হয়েছিল যেখানে আপনি বলেন যে ফর্মাল কোনো ট্রেনিং আপনার ছিল না, তো তারপরে আপনি ঠকে 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 শিখেছেন। আমি শুধু একটু বন্ধুদের একটা কথা জানাতে চাই যে ধরুন এই আপনি আপনার অভিজ্ঞতা অনুযায়ী এগিয়ে গেছেন বা এগোচ্ছেনও এখনো, পাহাড়ে ওঠার ক্ষেত্রে বা ট্রেকিং এর ক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে? অসংখ্য রকম চ্যালেঞ্জ আসতে পারে। প্রথম কথা, দু রকম ধরনের ট্রেকার থাকে। এক হচ্ছে সোলো ট্রেকার, আর হচ্ছে টিম ট্রেকার। মানে জেনারেলি আমরা টিমেই যেতে দেখি। আজকাল তো প্যাকেজেও ট্রেকিং হয়, যেখানে 20-22 জনকে নিয়ে ট্রেকিং করতে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, মূল সমস্যা যেটা সেটা হচ্ছে ট্রেকিংটা কিন্তু হচ্ছে রিল ভিডিও নয় বা সিনেমার শুটিং নয়, যে আমি গেলাম সুন্দর করে সেজে গুজে, তারপর হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়ালাম, 2-4টে রিলস ভিডিও করলাম, ছবি তুললাম, আমার বিরাট ফলোয়ার হয়ে গেল, ফিরে এলাম। এটা কিন্তু বিষয়টা এরকম নয়। যে কোনো স্পোর্টসের মতো একটা বিরাট স্ট্রাগলিং পিরিয়ড থাকে, ট্রেকিংয়েও থাকে। তাই আপনাকে 18-20 কিলোমিটার হাঁটতে গেলে যেখানে এমন শারীরিক সক্ষমতা দরকার হবে, সেরকম মানসিক সক্ষমতাও দরকার হবে। আপনাকে কেউ জোর করে নিয়ে গেল, লোভ দেখালো, সেইভাবে যাওয়ার কোনো কারণ নেই। আপনাকে যদি সত্যিই আপনার ভালো লাগে তাহলে আপনি প্রপার প্ল্যানিং করবেন, আপনি জানবেন, তার মধ্যে যেগুলো জানবেন আপনার হচ্ছে ব্যাগ কতটা ক্যারি করতে পারবেন। যদি না করতে পারেন তাহলে পোর্টারকে দিলে সে কতটা ক্যারি করবে, আপনার কাছে কি কি লাগবে, প্রথম জিনিস গোছানোর সময় ভাগ করে নেবেন, কোনটা আপনি নিজের কাছে রাখবেন, কিভাবে ক্যারি করবেন, কতটা আপনি দিনে হাঁটতে পারেন। ধরুন আপনার বন্ধু দিনে 30 কিলোমিটার হাঁটতে পারে, আপনি 10 কিলোমিটার হাঁটতে পারেন না, তার মানে আপনারা দুজনে টিম করলে আপনাদের নিজেদের ঠিক করতে হবে যে আপনারা প্রতিদিন কত কিলোমিটার হাঁটবেন, না হলে একজন অসুস্থ হয়ে পড়বে। সেটা আপনাদের প্রপারলি আগে থেকে প্ল্যানিং করে ঠিক করতে হবে। আবহাওয়া খারাপ হলে আমাকে যেতেই হবে, আমি এসেছি আবার কবে আসবো এরকম কোনো ব্যাপার নেই। আবহাওয়া খারাপ হলে সঠিক সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে হবে, কারণ বেঁচে থাকলে অবশ্যই দ্বিতীয়বার যাওয়ার সুযোগ পাবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা নিয়ে সব থেকে কম আলোচনা হয়, সেটা হচ্ছে হাই অল্টিটিউড সিকনেস। হাই অল্টিটিউড সিকনেস নিয়ে সম্পূর্ণ আলাদা বিষয়, আলাদাভাবে কথা বলা জরুরি। আপনি যেখানে শেষ করলেন আমি সেখান থেকে একটু শুরু করতে চাই। এই হাই অল্টিটিউড সিকনেস ট্রেকিং এর ক্ষেত্রে একটা মারাত্মক ব্যাপার, মানে ভীষণই গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক একই রকম ভাবে পর্যটকদের মধ্যে, মানে আমার মতো যারা পর্যটক তারা কম বেশি পাহাড় প্রেমী। এইবারে আমরা অনেক সময় চলে যাই যে কি অসম্ভব সুন্দর একটা জায়গা, চলে গেলাম বন্ধুদের সাথে হোক পরিবারের সাথে হোক, এবং সেই সূত্রে আমরা এরকম নানান ঘটনা, দুর্ঘটনাই বলা যেতে পারে, শুনতে পাই যে ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লো বা কিছু। তো এই জায়গার ক্ষেত্রে, মানে যেটা আমি ট্রেকিং এর ক্ষেত্রে বলছি না, সাধারণ পর্যটকদের আপনি কি বলবেন? প্রথম কথা, যখন আপনি বাড়িতে বসে আছেন এবং ভাবছেন যে আপনি 10,000 ফিটে, 14,000 ফিটে, 20,000 ফিটে আজকে লাদাখ যাবেন বা অন্নপূর্ণা বেস ক্যাম্প যাবেন, তখন বাড়িতে যতক্ষণ বসে আছেন আপনার মনে হবে হাই অল্টিটিউড সিকনেস একটা গল্প, যেটা ওই ভয় দেখানোর গল্পের মতো, ইয়েটির গল্পের মতো, ওকে দেখেছে না দেখেছে আমার দরকার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে হাই অল্টিটিউড সিকনেস অত্যন্ত ভয়ঙ্কর। আমি এরকম লোককেও দেখেছি যে 2 পা হাঁটলে হচ্ছে ট্রেকিং এর সেই স্পটে পৌঁছবে যেখান থেকে হচ্ছে সে টোটাল ভিউটা দেখতে পাবে, সে 2 পাও হাঁটতে পারছে না। হাই অল্টিটিউড সিকনেস হচ্ছে আমাদের শরীরে যে হিমোগ্লোবিন থাকে বা আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা থাকে, যখন আমরা পাহাড়ের ওপরে উঠে যাই, যেহেতু আমরা এই নিচে থাকা সমতলে থাকার জন্য অভ্যস্ত, পাহাড়ে অক্সিজেনের অভাবের জন্য আমাদের শরীরে প্রতিটি কোষে সেই পরিমাণ অক্সিজেন পৌঁছয় না। এবার প্রত্যেকের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, এইরকম ভাবে কোনোদিনই আলাদা করে বোঝা সম্ভব না এখানে থেকে যে ওপরে গিয়ে হাই অল্টিটিউড সিকনেস হবে কিনা।
আমি সাব গেমসে গোল্ড মেডেলিস্টকে হাই অল্টিটিউড সিকনেসে ভুগতে দেখেছি, আবার অত্যন্ত ওবিস একজন ভদ্রলোককে অত্যন্ত দ্রুততার সঙ্গে পাহাড়ে উঠে যেতে দেখেছি। তাই এখানে আমি বিরাট ভালো খেলোয়াড় বা আমি এখানে দুর্বল এর ওপর নির্ভর করবে না যে ওপরে হাই অল্টিটিউড সিকনেস হবে কিনা। তবে হ্যাঁ, এবার হচ্ছে হাই অল্টিটিউড সিকনেসে আপনাদের দেখবেন সর্বত্র লেখালেখি, ফেসবুক এসব জায়গায় বলা হয় বিভিন্ন ওষুধের নাম বলা হয়। যেমন ধরুন আপনাকে ডায়ামক্সের কথা বলা হয়, আপনাকে হোমিওপ্যাথি ওষুধ কোকাথার্টির কথা বলা হয়। একটা পরিষ্কার কথা জেনে রাখুন, এই বিষয়ে মানে যে কোনো ডাক্তারের কাছে গেলে তারাও আপনাকে একই কথা বলবে, হাই অল্টিটিউড সিকনেসের কোনো ওষুধ হয় না। হাই অল্টিটিউড সিকনেসের একটাই ওষুধ, সেটা হচ্ছে সব সময় আপনি যখন এভারেস্ট বেস ক্যাম্প রুটে যাবেন দেখবেন সব জায়গায় লেখা আছে ডিসেন্ড ডিসেন্ড ডিসেন্ড, নেমে যান নেমে যান নেমে যান। ওষুধ আপনাকে কিছুক্ষণের জন্য হয়তো সুবিধা দিতে পারে, কিন্তু ওই ওষুধ খেয়ে আমি এভারেস্ট জয় করে ফেলবো এরকম কোনো দুরাশা আপনি মনের মধ্যে রাখবেন না। এছাড়া ডায়ামক্স যারা খায় তারা জানেই না ওটা ডাইউরেটিক। ডাইউরেটিক মানে আপনি যদি একটি ডায়ামক্স ট্যাবলেট খান তার মধ্যে প্রচুর পরিমাণে জল খেতে হবে। ওটার নিয়মটাই হচ্ছে যে আপনি যতবার ইউরিনেশন করবেন তার সাথে ওই সমস্যাটা মিটবে। যদি আপনি ডায়ামক্সও খান, আপনি ট্রেকিংও চালান, তাহলে আপনি ওই পরিমাণ জল খেতে পারবেন না, তাতে অসুস্থ হওয়ার পরিমাণ বাড়বে। যার হাই অল্টিটিউড সিকনেস হবে, আইদার আপনারা পুরো টিম যাওয়া ক্যান্সেল করে নিচে নেমে আসুন, না হলে গাইড বা পোর্টার দিয়ে তাকে নিচে পাঠিয়ে দিন, কিন্তু কাউকে জোর করে নিয়ে যাবেন না। আর যদি কারো হয় সেও যেন কোনোভাবেই কোনো সিমটম গোপন না করে, কারণ যদি সে সিমটম গোপন করে ওটা সেরে যাবে না, 2-3 দিন পরে ভয়ানক আকার ধারণ করবে। আপনি যখনই 10,000 ফিট বা 14,000 ফিট যাবেন, যেখানে হচ্ছে ট্রি লাইন ক্রস করে যাবেন, আপনার মাথা যন্ত্রণা হবে, আপনার ঘুম নষ্ট হবে, এগুলো প্রথমেই হবে। তারপরে কিছুক্ষণ পরে সেটা 6 ঘন্টা 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। মানে এই জিনিসটা সাধারণ পর্যটক, মানে বলছি আমি আমার মতো যারা পর্যটক তাদের ক্ষেত্রেও আমি ব্যাপারটা সেই জন্যই বলছি, হতেই পারে সবার ক্ষেত্রে, আবার নাও হতে পারে। এরকম নয় যে আপনি এখানে নিচে সমতলে থেকে আপনি বুঝতে পারবেন। দেখা যাবে একটা টিমে 20 জন থাকলে 4-5 জনের হচ্ছে মাথা যন্ত্রণা, এগুলো হচ্ছে রয়ে গেল, বাকিদের ক্ষেত্রে 24 ঘন্টা পরে সেরে গেল। যাদের রয়ে গেল তাদের কিন্তু হাই অল্টিটিউড সিকনেসের প্রথম সিমটম দেখা দিয়েছে। কি কি হতে পারে? নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, বমির সমস্যা থাকতে পারে, তার হচ্ছে ঘুম না হতে পারে, প্রচন্ড মাথা যন্ত্রণা হতে পারে। এটা যদি একবার নেগলেক্ট করা হয় এবং না ভাবা হয় এবং সিদ্ধান্ত নিতে ভুল করা হয়, তাহলে কিন্তু আরো সিভিয়ার কন্ডিশনে যেতে পারে বিষয়টা। ঠিক আছে, তখন হাঁটা চলা করতে গিয়ে এদিক ওদিক হাঁটা চলা হবে, ডিলিউশন হবে, চোখে ভুল দেখবে এবং আরো ভয়ানক যে হতে পারে। এবং এমনকি এরকম উদাহরণও আছে, 2 জন ডাক্তার প্লেনে করে লেতে নেমেছেন, তারা কিন্তু সাধারণ নয়, তারা ডাক্তার, তাদের অবশ্যই জানার কথা। তারা লে থেকে নেমে কোনো রকম অ্যাক্লোমেটাইজেশনের অর্থ হচ্ছে আপনি যখন 10,000 ফিটের ওপরে পৌঁছবেন তখন নিয়ম হচ্ছে আপনি সেখানে 1 দিন বা 2 দিন অপেক্ষা করুন বা বিশ্রাম নিন, যাতে আপনার শরীর হাই অল্টিটিউডের সাথে ধীরে ধীরে ম্যাচিং করতে পারে। যদি আপনি সেটা না করেন এবং আপনি আবার সঙ্গে সঙ্গে আরো উপরে উঠতে শুরু করেন, তাহলে বিপদ বাড়তে পারে, আপনিও বুঝতে পারবেন না যে আপনার হাই অল্টিটিউড সিকনেস আছে কিনা। সেই 2 জন ডাক্তার লে থেকে নেমেই, যেদিন থেকে প্লেনে নেমেছিল সেদিনই সেখান থেকে হচ্ছে তারা নুব্রা ভ্যালির দিকে গেছিল এবং হাই অল্টিটিউড সিকনেসের সিভিয়ার কন্ডিশনে তারা মারা যায়। তাই বিষয়টা এটা একদমই যে কোনো ব্যাপার না, হয়ে যাবে, এ সাহস দেখালো, ও সাহস দেখালো, কেউ বলল, এইগুলোর ওপর কখনোই নির্ভর করবেন না। আপনার শরীর, আপনার মন্দির, সেখানে সমস্যা হলে আপনি নেমে আসবেন। এখানে কে কি বললো তার উপর সিদ্ধান্ত ভুল করবেন না। বেঁচে থাকলে দ্বিতীয়বার আবার যেতে পারবেন, কিন্তু কখনোই এই সিদ্ধান্তে যেন ভুল না হয়। ছাত্রছাত্রীদের মধ্যে আপনি যথেষ্ট জনপ্রিয়। এইবার আপনি আপনার ছাত্রছাত্রীদের এই মাউন্টেনিয়ারিং এর ব্যাপারে বা ট্রেকিং এর ব্যাপারে কতটা উৎসাহিত করবেন? সবসময় প্রত্যেক বছরই দেখা যায় কিছু না কিছু ছাত্রছাত্রী উৎসাহিত হয় এবং তারা ট্রেকিং এ যায়, এবং যে যে জায়গাগুলো আমি যেতে পারিনি বা যাওয়া সম্ভব হয়নি তারাও সেগুলো কমপ্লিট করেছে। এবং একবার আপনার এই ট্রেকিং এর নেশা যদি ধরে যায়, আপনার যদি একবার অ্যাড্রিনালিন রাশ বুঝতে পারেন, তাহলে ফেরার কোনো পথ নেই। যে কোনো নেশার মতোই এই নেশা আপনাকে সারা জীবন ধরে রাখবে এবং আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে।
শুধু জানতে হবে যে কোথায় থামতে হবে, না হলে সমূহ বিপদ। এই বিপদ থেকে যদি আরেকটা পরামর্শ চাইছি, মানে সুব্রত ঘোষের এই পরিণতি থেকে আগামী প্রজন্মকে আপনি কি শিক্ষা নিতে বলবেন? সবসময় আমি সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় নিয়ে কথা বলি, যে কোনো ট্রেকারকে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোথায় থামবেন। আপনি ধরুন 30,000 40,000 টাকা খরচ করে বা 10 লাখ 12 লাখ টাকা খরচ করে আপনি এভারেস্টের উপরে উঠছেন, আপনি জানেন আর একদিন হাঁটলেই আপনি পৌঁছে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন বহু ট্রেকার মাউন্টেনার ফিরে আসছে, তারা জয় করেছে, তাদের মুখের খুশি আপনি দেখতে পাচ্ছেন। ঠিক সেই সময় আপনার শরীর সমস্যা তৈরি করছে, আবহাওয়া সমস্যা তৈরি করছে। আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে যে ট্রেকিং এরকম নয় যে আপনি যে কোনো সময় জয় করছেন। সবাই আপনি জানেন যে বহু প্লেয়ারের ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ দেখতে পাচ্ছে, ওয়ার্ল্ড কাপটা রাখা আছে, কিন্তু সেই সময় তারা হেরে যায়, তাই বলে তারা জীবন দিয়ে দেয় না। আপনাকেও সেই জায়গাটা বুঝতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ফিরে আসার সময় ফিরে আসতে হবে, না হলে পরের বার যাওয়ার সময়টা আর আসবে না। তার মানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে থামতে জানতে হবে। যেহেতু আমি আমার একটা অচেনা গণ্ডিতে প্রবেশ করছি, তাই আমাকে বুঝে নিতে হবে যে কখন আমাকে থামতে হবে। আমার শরীর কি বলছে আমাকেই সেটা বুঝতে হবে, সেটা আমার বাইরের লোক কেউ বলতে পারবে না। অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান পরামর্শ। আপনাকেও ধন্যবাদ। সুব্রত ঘোষের মতো মানুষরা হারিয়ে যান না, তারা থেকে যান অনুপ্রেরণার উৎস হয়ে। আজকের এই কথোপকথনে সাহসিকতার পাশাপাশি জীবনের প্রতি দায়বদ্ধতা আর প্রস্তুতির নতুন এক সংজ্ঞা পেলাম, তাই না? পাহাড় ডাকে, তাতে সন্দেহ নেই, কিন্তু সেই ডাকে সাড়া দেওয়ার আগে চাই সংবেদনশীলতা, বাস্তব জ্ঞান আর যথাযথ প্রস্তুতি, মানসিকভাবে এবং শারীরিকভাবেও। অনিন্দ্য ফোনের কথায় পাহাড় মানে কিন্তু শুধুই রোমাঞ্চ নয়, বরং সেখানে থাকবে একটা দায়বদ্ধতা, একটা বাস্তববোধ এবং কোথায় থামতে হয় সেই জানাটা। এই প্রসঙ্গে আমি নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করার লোভ সামলাতে পারছি না। তুলনামূলকভাবে একটা সহজ ট্রেকিংয়ে গিয়েছিলাম, সহজ ভেবেই এগিয়েছিলাম, কিন্তু বেশ কিছুটা পথ চলার পর বুঝতে পেরেছিলাম যে আমি শারীরিকভাবে একেবারেই সক্ষম নই। কিন্তু সেটা বুঝতে বুঝতে আমার এতটাই দেরি হয়ে গিয়েছিল যে সেখান থেকে ফিরে আসার উপায় হয়তো ছিল, কিন্তু সেই উপায়টা আরো বেশি কঠিন ছিল। তাই বাধ্য হয়ে আমাকে এগোতেই হয়। শেষ করেছিলাম ট্রেকিং, সেখানে গিয়ে এক রাত থাকা এবং পরদিন ফিরে আসা। এবং সেই রাতটা আমার কাছে চারপাশটা দেখার আনন্দ যতটা না ছিল, ভয়ের ছিল অনেক বেশি। তার কারণ আর কিছুই নয়, আমি শুধু ভেবেছি পরদিন আমি নামবো কি করে। ভাবতে ভাবতেই দেখি ভোর হয়ে গেছে। বুঝতেই পারছেন, মানসিক বা শারীরিক কোনো দিক থেকেই আমি ট্রেকিং এর জন্য একদম ফিট ছিলাম না। তাই এরপর আর কোনোদিন সে দুঃসাহসটি করিনি। তবে এটা ঠিক, সব খারাপের মধ্যেও যে বলে না কিছু ভালো তো থাকেই। আমার দলের যে বাকি 11 জন ছিলেন, যাদেরকে আমি বাড়ি থেকে বের হওয়ার আগে পর্যন্ত চিনতামই না, আজ তারাও আমার কাছে ততটাই ভালোবাসার পাত্র। কারণ এই পুরো যাত্রাপথে ওরা আমাকে এতটাই সাহায্য করেছে, হয়তো তাদের সে সাপোর্ট না থাকলে আমি সেই ট্রেকিং সত্যিই কমপ্লিট করতে পারতাম না। এরকম একটা স্মরণীয় অভিজ্ঞতা আমার ঝুলিতে আসতো না। তাই বলতে চাই, পাহাড়ের মতো অবিচল থাকুক আমাদের স্বপ্নগুলো, আর সুব্রত ঘোষের মতো মানুষরা আমাদের স্মরণে থাকুক। নমস্কার।